আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। 5 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। সুস্থতা কামনায় দোয়া করছেন দেশবাসী। দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার খুব দরকার উল্লেখ করে নেতাকর্মীরা দোয়া করছেন তিনি সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। আন্দোলন সংগ্রামে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বেগম খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তিনি। বেগম জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে ছুটে যান দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। যদিও দল থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে বারবার। শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশ নেওয়ার দাবি তৃণমূল নেতাকর্মীদের। সকলেই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। সবার কামনা, সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যেতে দেশে ফিরতে পারে। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। কিডনির চিকিৎসায় ডায়ালাসিস করানো হলেও তেমন উন্নতি হয়নি গত 3 দিনেও। তবে শনিবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশ্বমানের সেবা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, তবে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও তৈরি হয়নি। এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা চলছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এখন কি খবর আছে? ইফতেখার, আপনাকে বলি যে গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে তার শারীরিক অবস্থা অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য যেটি বলেছিলেন তারপর কিন্তু এ পর্যন্ত অর্থাৎ এখন দুপুর 2টা বেজেছে, এর মধ্যে কিন্তু আনুষ্ঠানিক যে তথ্যগত যে আপডেট সেটি কিন্তু বলা হয়নি বা গণমাধ্যমকে জানানো হয়নি। যেমনটি তিনি গতকাল বলেছিলেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বা অপরিবর্তিত রয়েছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যই রয়েছে। তবে যেটি বলবো সেটি হচ্ছে যে দুপুর থেকে অর্থাৎ 12টার পর থেকে কিন্তু এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন এবং তারা ভিড় করছেন। যদিও দলের পক্ষ থেকে গতকাল রাতেই কিন্তু বলা হয়েছিল যে কোনো ধরনের নেতাকর্মীদের ভিড় না করতে হাসপাতালের সামনে, কিন্তু বেগম জিয়ার শারীরিক যে অসুস্থতা সেটি আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং তারা সারা দেশের মানুষ দোয়া করছেন। তারা যেমনটি আমাদের কাছে কিছুক্ষণ আগেও তারা বলছেন যে আসলে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরে কিন্তু তারা এখানে আবেগের জায়গা থেকেই মূলত আসছেন এবং তারা দোয়া করছেন। এবং এই মুহূর্তে বা দেশের এই ক্রান্তি লগ্নে কিন্তু বেগম জিয়ার যে নেতৃত্ব সেই নেতৃত্ব দেশের জন্য প্রয়োজন এবং তিনি কিছুটা সুস্থ হলেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার বিষয়ে দলের যে তৃণমূল কর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাকে বিদেশে পাঠানোর বিষয়ে কিন্তু দলের পক্ষ থেকে এবং চিকিৎসকরাও গতকাল যেমনটি বলেছিলেন যে বিদেশে নেওয়ার মতো যে ধরনের ফিজিক্যাল ফিটনেস দরকার বেগম জিয়ার সে ধরনের ফিজিক্যাল ফিটনেস বা বিমানে চড়ার মতো শারীরিক যে সক্ষমতা সেটি না থাকার কারণে বেগম জিয়াকে এই মুহূর্তে বিদেশে পাঠানো যাচ্ছে না। তবে এভারকেয়ার হসপিটালেই কিন্তু
কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বিত মেডিকেল বোর্ড, সেই বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এবার কেয়ার হসপিটালে। এ ছিল আমার কাছ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। খুলনা দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায় দুপুর 12টার দিকে মোটরসাইকেল যোগে হাসিব ও রাজন নামে 2 ব্যক্তি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে তাদের গতিরোধ করে দুর্বৃত্তরা। এই সময় এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর গুলি করে মৃত্যু নিশ্চিত করে। পরে আশপাশের মানুষ জড়ো হওয়ার আগেই ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, হাসিব ও রাজন সোনাডাঙ্গায় দায়ের করা অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন বাউন্ডারির মধ্যে তাদের বাউন্ডারি পাওয়া যায় কোন দেয়ালের সাথে গুলি করে কুপায় মারা হয়েছে। 2টো বাহিনী খুলনা শহরে বিদ্যমান। হাসিব আর রাজন, এটা আমরা জানতে পারলাম। এখানে হাজিরা দিতে চাইছিল, ওরা নিয়মিত মামলা আসামি ছিল, সে হাজিরা দিয়ে যাচ্ছিল। এর সঙ্গী সাথী অন্য আছে আটক, ওরা কারাগারে আছে এখনো। জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর রায় মানেন না বলে মন্তব্য করেন। এরপর তার এই বক্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অপরাধের অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামের আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীর সিডাপ মিলনায়তনে পর্যবেক্ষক সংস্থা ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সভা শেষে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন বলে মন্তব্য বিএনপি ও জামাতের নেতাদের। সুষ্ঠু নির্বাচনের কথা বিরাট প্রতিবন্ধকতা আছে। সামনে হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্যই গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তা আমি দেখেছি যে একটা বড় সমস্যা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়ী। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে বেচা বিক্রি বন্ধ রেখে কারওয়ান বাজারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় আন্দোলনকারীরা। এদিকে
হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল কেনাবেচা, মেরামত ও সার্ভিসিং সেবা বন্ধ হয়ে গেছে। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতির সংস্কারের দাবি জানান মোবাইল ফোন বিক্রেতারা। ট্যাক্সের বোঝা তুলে দিয়েন না। যদি ট্যাক্স অতিরিক্ত হয়, এই দেশের 18 কোটি মানুষ কিন্তু মোবাইল ইউজ করতে পারবে না। সুতরাং ট্যাক্স কমান, আমাদের সাথে বসেন, ইম্পোর্টের প্রতিবন্ধকতা কমান, আমরা যেন ট্যাক্স দিয়ে সহজভাবে ব্যবসা করতে পারি। প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 প্রত্যাহার ও সংস্কারের দাবি জানিয়েছে হজ এজেন্সিদের সংগঠন হাব। আইন বাস্তবায়ন হলে বিদেশ ভ্রমণ ও হজের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংগঠনের নেতারা। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রহসনের ও অযৌক্তিক আইন তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, প্রস্তাবিত আইন সংশোধন না করলে 5,000-এর বেশি ট্রাভেল এজেন্সি ও 50,000-এর বেশি কর্মী পথে বসবে। প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশে শাস্তির বিধান কমিয়ে আনার দাবিও জানিয়েছে হাব। সরকারের প্রস্তাবিত আইনে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করা হয়নি বলে দাবি করেন সংগঠনটির নেতারা। অন্তর্বর্তী সরকারেরও অধ্যাদেশ জারি করার এখতিয়ার আছে, তারা রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারেন। পরবর্তী সংসদ বিবেচনা করবেন এই আইনটি তারা বহাল রাখবেন কি রাখবেন না। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ন্যায্য দাবিটি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা বিশ্বাস করি তারা সঠিক জিনিসটি অনুধাবন করবেন এবং এই প্রক্রিয়া থেকে তারা সরে আসবেন। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।